নমস্কার বন্ধুরা, টেটের রিভিউ পিটিশনের যে অর্ডার আপলোড হয়েছে সেই অর্ডারের মূল নির্যাস আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, প্রথমে যে পয়েন্টসগুলো তুলে ধরা হয়েছিল যারা পিটিশনার ছিলেন সেগুলিকে মূলত 5টি পয়েন্টের মধ্যে সাম আপ করা হয়েছে। তার মধ্যে যেগুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলি দেখুন। অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউসড বাই দ্য অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2017 cannot be applied retrospectively to teachers who had been appointed prior to the সেট ডেট, যেটি সবার কথা রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া যাবে না, এটি প্রথম পয়েন্ট। তারপরে ছিল কি, when qualifying the TET was not prescribed as an essential conditions. Additionally, in certain states, teachers were expressly exempted from such requirement. অর্থাৎ তাদের যখন নিযুক্তি হয়েছিল তখন টেটের বিষয় ছিল না, সুতরাং টেট চাপানো যাবে না। এই যে মাঝপথে, সেই বিষয়টি যদি মাঝপথে চাপানো হয় তখন তাহলে কী করবে? ভায়োলেটে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ সার্ভিস জুরিসপ্রুডেন্স। তার পাশাপাশি বলা হয়েছিল প্যারাগ্রাফ 4, যেটি আমরা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম, যে এনসিটির নোটিফিকেশানের প্যারাগ্রাফ 4, যেখানে এক্সামশনস দেওয়া হয়েছিল 23 আগস্ট 2010-এর নোটিফিকেশান, যেখানে সর্বপ্রথম টেট শব্দটির কিন্তু আত্মপ্রকাশ ঘটে। সেই নোটিফিকেশানের প্যারাগ্রাফ 4 যেখানে এক্সেম্প্ট করা হয়েছিল সেই পয়েন্টটি কিন্তু তুলে ধরা হয়েছে, সেইটিও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তার পাশাপাশি এখানে 2 বছরের যে সময়সীমা দেওয়া হয়েছিল সেটা কেউ কেউ মনে করেছিল যে কম, সুতরাং আরও বেশি সময় দেওয়া হোক। এগুলো মূল পয়েন্টস যেগুলো তুলে ধরা হয়েছিল। এবার দেখুন অ্যানালিসিস এবং ডিসিশনের জায়গায় কী হয়েছে দেখুন। দেয়ার অবজেকশনস ডু নট হোল্ড গুড ইন ল। কেন বলছে? অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য আরটি অ্যাক্ট ওয়েদার রেট্রোস্পেক্টিভ, সেখানে কি বলা হচ্ছে দেখুন, প্যারাগ্রাফ 4-এর যে বিষয়টি রয়েছে সেখানে মূল বিষয় যেটি অর্ডারে বলা হচ্ছে দেখুন, দ্য কন্টেনশনস ফেলস টু ইমপ্রেস আস। পরিষ্কার বলে দিচ্ছে, ইভেন ইফ সার্টেন এক্সেমশনস আর ট্রেসেবল ইন দ্য সাবঅর্ডিনেট লেজিসলেশনস। অর্থাৎ ধরুন ওই যে নোটিফিকেশান যেখানে প্যারাগ্রাফ 4-এর কথা বলা হচ্ছে, ইনক্লুডিং এনি নোটিফিকেশনস গভর্নিং দ্য stipulation of minimum qualifications, such subordinate legislations cannot override the parent statute. অর্থাৎ এখানে নোটিফিকেশান কিন্তু আরটি অ্যাক্টের উপরে উঠে যেতে পারছে না, সেটি স্পষ্ট বলছে। দ্য এনকোয়ারি মাস্ট দেয়ারফোর বি অ্যাঙ্কার্ড টু দ্য স্ট্যাটিউট ইটসেলফ, দ্য মিনিং অফ হুইচ ইজ ক্লিয়ার অ্যান্ড অ্যাডমিটস অফ নো রিয়াল অ্যাম্বিগুইটি। অর্থাৎ এখানে পরিষ্কার করে এই যে নোটিফিকেশানে যেখানে ছাড় দিয়েছিল সেটাকে গুরুত্ব দেওয়া হলো না। এখানে বলা হলো যেহেতু এটি যে মূল স্ট্যাটিউট রয়েছে অর্থাৎ আরটি অ্যাক্ট, তাকে কিন্তু এটি ওভাররাইড করতে পারে না, সুতরাং এটি অ্যাপ্লিকেবল বা এটি গ্রহণযোগ্য হচ্ছে না, যেটি মূল পয়েন্ট ছিল। তার পাশাপাশি দেখুন এখানে সেই যে সেকশন 23 সাবসেকশন 2 এবং যেখানে ইনসারশন হয়েছিল 2017-তে যে পয়েন্টস, সেগুলির কথা উল্লেখ রয়েছে যে 4 বছরের মধ্যে করতে হবে। তার পাশাপাশি দেখুন কি বলা হচ্ছে, টার্নিং টু দ্য সেকেন্ড প্রভিসো ইনসার্টেড বাই দ্য 2017 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উইথ রেট্রোস্পেক্টিভ এফেক্ট ফ্রম 1 এপ্রিল 2015। অর্থাৎ 2017-র যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেখানেই কিন্তু রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া হয়েছে, সেটি কিন্তু উল্লেখ করা রয়েছে। তার পাশাপাশি কি বলছে দেখুন, দ্য স্ট্যাটুটরি ফ্রেমওয়ার্ক ইন ইটসেলফ ইজ প্লেন। It neither invalidates past appointments retrospectively nor visits existing teachers with immediate disqualifications. অর্থাৎ এখানে আরটি অ্যাক্ট কিন্তু বলছে যে রেট্রোস্পেক্টিভলি গিয়ে কিন্তু সবার যে চাকরিকে বাতিল করে দেয়নি। তার পাশাপাশি অন দ্য কন্ট্রারি, বোথ দ্য অরিজিনাল এনাক্টমেন্ট অ্যান্ড ইটস অ্যামেন্ডমেন্ট আর premised upon legislative recognitions of existing appointments while simultaneously stipulating a time-bound mechanism for securing minimum qualifications in the larger interest of the maintaining standards in elementary education. অর্থাৎ বাতিল করে দেয়নি, তাদেরকে পড়াশোনা করে মিনিমাম কোয়ালিফিকেশন অর্জনের একটা সুযোগ করে দিয়েছে, সেই জায়গাটি এখানে বলা হচ্ছে। তার পাশাপাশি এখানে এনসিটির যে 12A রুলস তারও উল্লেখ রয়েছে দেখলাম, সে বিষয়টিও কিন্তু খুব একটা ঢোপে টিকলো না। চেঞ্জ অফ সার্ভিস কন্ডিশনস যেটি একটি যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছিল, এখানে বলছে দ্য ফার্দার কন্টেনশনস দ্যাট দ্য টেট ইম্পোজেস এ রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশনস অফ আ নিউ সার্ভিস কন্ডিশনস অলসো ফ্যাল্টার্স ইন লাইট অফ দ্য
undisputed factual positions that neither the first proviso nor the second proviso to subsection 2 of the section 23 has been under a direct challenge in any original legal proceedings prior to and or post Anjuman। অর্থাৎ এখানে সেকশন 23 সাবসেকশন 1 বা 2 এগুলিকে যে চ্যালেঞ্জ করা হয়নি সেই বিষয়টির কিন্তু উল্লেখ রয়েছে। তার পাশাপাশি কি বলা হচ্ছে দেখুন, উই সিম্পেথাইজ with the teachers who figures as a review petitioners in as much they could face difficulties highlighted by them. However, a perceived sense of insecurity is not a sufficient reasons for the court to take a relook at the matter again. That TET is not only a mandatory eligibility requirement but it is a constitutional necessity flowing from the right to quality education under Article 21A, and we are alive to the settled legal positions that operations of a statute can never be seen as an evil or observations made by the Anjuman which need reiterations। অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যে স্ট্যাটিউট অর্থাৎ আরটি অ্যাক্টকে যে এখানে চালু করা হলে এটাকে ইভিলের দৃষ্টিকোণ থেকে নেওয়া যাবে না এবং এই বিষয়টি কিন্তু উল্লেখ করা হলো। ইন ভিউ অফ দ্য রিজনিং হেয়ারিন অ্যাবাভ, retrospectivity of the legislations and the amendment, and since the proviso extend the compliance window for teachers to equip themselves to improve the quality of teaching for children, our considered opinion কি বলছে দেখুন, section 23 cannot be seen as resulting in imposition of a new conditions of service। অর্থাৎ সেকশন 23কে নিউ কন্ডিশন যে হিসেবে ধরা কিন্তু কোনো কারণ নেই। এই বিষয়টি কিন্তু পাশাপাশি 15 বছর প্রায় সময় পেরিয়ে গেছে, সেই বিষয়গুলি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে যে তার মধ্যেও কিন্তু টিচার্সরা এই যে যোগ্যতামান সেটি অর্জন করেনি, এটি বলা হচ্ছে। তার পাশাপাশি কি বলা হচ্ছে যে টেট কোয়ালিফিকেশনস উড কন্টিনিউ ইন সার্ভিস ইম্প্যাক্টিং দ্য এডুকেশনাল ফিউচার্স অফ জেনারেশনস টু কাম। অর্থাৎ ডু নট পজেস দ্য টেট কোয়ালিফিকেশনস would continue in service impacting the educational future of generations to come। অর্থাৎ টেট ছাড়া সার্ভিসে যদি তারা চালিয়ে যেতে থাকে তাহলে কী করবে, তার ইম্প্যাক্ট ফেলবে এডুকেশনাল ফিউচার অফ দ্য জেনারেশনস টু কাম। দ্য আরটি অ্যাক্ট ইজ এ child centric legislations and must be read so। Service of teachers cannot come at the cost of educational future of the children। একেবারে কিন্তু দেখুন কি কড়া অবজারভেশনস যে সার্ভিস অফ টিচার্স ক্যানট বি কাম অ্যাট দ্য কস্ট অফ এডুকেশনাল ফিউচার অফ দ্য চিলড্রেন। অর্থাৎ এরর ইন দ্য অর্ডার আন্ডার রিভিউ, পরিষ্কার কিন্তু বলে দিচ্ছে যে কোনো এরর কিন্তু পাওয়া যাচ্ছে না। এখানে বলছে প্যালপেবল এরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড অ্যাজ ওয়ারেন্টিং রিভিউ। অর্থাৎ পুনরায় নতুন করে এই মামলার মধ্যে যাওয়ার কোনো বিষয় তারা খুঁজে পাচ্ছেন না। এবং রিলিফ কি দিচ্ছে দেখুন, আন্ডার আর্টিকেল 142 সেখানে 2 বছরের যে সময়সীমা দেওয়া হয়েছিল সেটিকে 3 বছর দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি 1 সেপ্টেম্বর অর্ডার বেরিয়েছে, আজকে ধরুন মে মাস শেষ হয়ে গেল, সেই হিসেবে জুন জুলাই আগস্ট অর্থাৎ 3টে মাসেরই কিন্তু সময় টিচাররা এক্সট্রা পেলো, 2 বছর প্লাস 3 মাস, কারণ এই সময়টুকুই কিন্তু তারা পেলো। বলা হচ্ছে 3 বছর, কিন্তু এই সময়ের যে রিভিউয়ের ডিসিশনের জন্য কিন্তু সবাই অপেক্ষায় ছিলেন, সেই হিসেবে 3 বছরটা এফেক্টিভলি 2 বছর 3 মাস দাঁড়াচ্ছে। তার পাশাপাশি পরিষ্কার করে দেওয়া হচ্ছে পরবর্তীকালে কিন্তু আর কোনো রকমের সময়সীমা বাড়ানো হবে না, সেটিও কিন্তু এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এর ভবিষ্যৎ কিউরেটিভ রিভিউ পিটিশনস, যদিও এই কিউরেটিভ রিভিউ পিটিশনের যে আউটকাম সেটি বলাই যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ, অর্থাৎ সেটি কোনো আশার বিষয়বস্তু নয়। এক এবং অদ্বিতীয় যদি কোনো উপায় থেকে থাকে সেটি হচ্ছে অর্ডিন্যান্স অথবা এই সংক্রান্ত অ্যামেন্ডমেন্ট আরটি অ্যাক্টের বিল এনে সেটি পার্লামেন্টে প্লেস করা এবং সেটিকে পাশ করানো এবং সেটির ভিত্তিতে সুপ্রিম কোর্ট থেকে এই বিষয়ে পরিবর্তিত অর্ডার বের করে আনা বা রিলিফ খুঁজে পাওয়া। তো আপাতত কি হয় পরিস্থিতি সেদিকে সকলের নজর থাকবে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে একটি কথা কিন্তু খুব পরিষ্কার যে এই মুহূর্তে দাঁড়িয়ে টিচার্সদের টেটের সিলেবাস জানা থেকে শুরু করে টেটের প্রস্তুতি শুরু করে দেওয়াই ভালো। এ বিষয়ে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে আমাদের এগোতে হবে। তো আপাতত এটুকুই। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন। ধন্যবাদ।